দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে সাথে আছে দীপ্তি চৌধুরী। আজকের অনুষ্ঠান শুরু করে একটা গল্প দিয়ে। গল্পটা অনেকেরই হয়তো জানা থাকতে পারে, তবে আজকের বিষয়ের সাথে এটা মনে হয় অনেকখানি সামঞ্জস্যপূর্ণ। সময়টা ব্রিটিশ আমল। এক সরকারি অফিসের হেড ক্লার্কের কাছে সেবা নিতে এসেছেন এক ব্যক্তি, এবং এর আগেও কয়েকদিন তিনি এসেছেন, কিন্তু কাজ হয়নি। অর্থাৎ তিনি ভেবে নিয়েছেন যে মনে হয় কোনোভাবে খুশি করতে পারলে হেড ক্লার্ককে তাহলে কাজটা হতে পারবে। এবং সেদিন ভদ্রলোক এসেছেন এক কাঁদি পাকা কলা নিয়ে। কলার কাঁদি রেখে দিয়েছেন বড়বাবু মানে হেড ক্লার্কের টেবিলে, এবং কলা পেয়ে মানে ভীষণ খুশি হয়েছেন বড়বাবু, এবং আগত লোকটির জন্য তিনি কাজ করে দিতে বেশ তৎপর হয়ে উঠলেন। বড়বাবুর বিপক্ষে যারা আছেন, যারা তাকে পছন্দ করেন না, সেরকম একজন কেরানি, তিনি গেলেন ইংরেজ সাহেবের কাছে, মানে তারও উপরের একজনের কাছে, যে ঘুষ খাওয়ার ব্যাপারটি তিনি আসলে বলে দেবেন, এবং তাতে বড়বাবু যদি কিছু একটা শাস্তি পান তাহলে তার ভীষণ ভালো লাগবে। সো ছোট কেরানি ছুটে গেল অফিস প্রধান সেই ইংরেজ সাহেবের কাছে এবং গিয়ে বললেন, স্যার, কাম স্যার অ্যান্ড সি, বড়বাবু ইজ ইটিং ঘুষ। ইজ ইট? লেটস সি। সো ইংরেজ আসলেন দৌড়ে এবং দেখতে গেলেন যে বড়বাবুর রুমে আসলেই তিনি ঘুষ খাচ্ছেন কিনা। দরজার বাইরে দাঁড়িয়ে সাহেব ছোট কেরানিকে জিজ্ঞেস করলেন যে ওয়ার ইজ ইট, কোথায় ঘুষ খাওয়া হচ্ছে। বড়বাবু টেবিলে রাখা কলার দিকে আঙ্গুল দিয়ে ছোট কেরানি বললেন যে লুক স্যার, ঘুষ ইজ অন দ্য টেবল। এবং এই কথা শুনে হই হই করে উঠলেন সাহেব, ইজ ইট ঘুষ? নাইস, ভেরি নাইস। এভরিবডি শুড ইট ঘুষ রেগুলারলি বিকজ ঘুষ ইজ ভেরি গুড ফর হেলথ। সো আমরাও সেটি বিশ্বাস করছি কিনা এই সময়ে এসে এই প্রশ্নটিকে সামনে রেখে আজকের বিষয় নির্ধারণ করেছে সরকারি সেবা নিতে ঘুষ আদান প্রদান। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন মানুষ উপস্থিত রয়েছেন। একজন সরকারি কর্মকর্তা, অফকোর্স আমাদের সাথে রয়েছেন সাবেক, যিনি আসলে হয়তো ভেতরকার সত্যিকারের গল্পটা তার নিজের এক্সপিরিয়েন্স থেকে অনেকখানি বলতে পারবেন। আমাদের সাথে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব জনাব আ.ক.ম. সাইফুল ইসলাম চৌধুরী। আমাদের সাথে রয়েছেন যাকে আমরা অনেক সময় আমাদের জাতির বিবেক বলতে পারি, বা যিনি আসলে খবরই রাখবেন, একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। আপনাদের দুজনকে স্বাগত, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একটু আগে জনাব আবু সাইদ খান বলছিলেন যেন আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনাদের ওপরেই আঙ্গুল বেশি যায় এবং আপনারাই আসলে ভেতরের তথ্যটি বলতে পারবেন। আমি যদি একটা ভয়াবহ জরিপ দিয়ে শুরু করি, এবং কয়েকদিন আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপ অনুযায়ী সরকারি সেবা নিতে প্রায় 32% নাগরিককে কোনো না কোনোভাবে ঘুষ দিতে হয়, এবং এই জরিপের সাথে বেসরকারি যে সংস্থা টিআইবি, তাদের জরিপের ফলাফলে বেশ মিল আছে। তবে আমার বিশ্বাস যে এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো এই জরিপের বাইরে রয়েছেন, কিন্তু কোনো না কোনোভাবে এই ঘুষের জায়গায় তাকে পা দিতে হয়েছে বা জড়িত হয়েছেন। আপনার কি মনে হয় আসলে এই চিত্র কতটা সত্যি, বা আমাদের এই ঘুষের চিত্র কেমন আসলে বাংলাদেশের সরকারি ক্ষেত্রে বিশেষ করে? আসলে এটা একটা মিশ্র অবস্থা। যেটা হচ্ছে কি, আমাদের দেশের সেবা প্রার্থী হচ্ছে প্রচুর, সেবা দাতার সংখ্যা কম প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে সেবাগুলো আমরা চাচ্ছি ঠিক সেই কাঙ্ক্ষিত সেবাটা আমি দিতে পারি কি পারি না। যেমন আমি খুব একটা টাটকা একটা জায়গাটা বলি, সেটা হচ্ছে আমি চাকরির জীবনটা শেষ করেছি জন্ম নিবন্ধন দিয়ে। জন্ম নিবন্ধনের প্রকল্প পরিচালক ছিলাম, এবং আমি একটা কথা বলি, আমি প্রায়শই বলি যে আমি খুব দোয়া পাচ্ছি। বলে কেন? কারণটা হচ্ছে কি, যে আমি নিজেই শুনি যে জন্ম নিবন্ধন করতে যায় যে পরিমাণ এখন লেনদেন করতে হয়, তাতে করে যারা লেনদেনের ভাগিদার, যারা লাভবান হয় তারা দোয়া করে, আর যারা দিচ্ছে তারা বদদোয়া করে। এখন দোয়ায় আর বদদোয়ায় আমার ব্যালেন্স যে কি হবে এটা আল্লাহই জানে আর কি। এখন কেন হচ্ছে, যেমন বলি, আমি চাকরিতে থাকা অবস্থায় আমার কাছে এক জেলা শহর থেকে একজন বিরাট স্বাস্থ্যবান এক লোক আসলেন। তিনি এক নেতা মানুষ। তিনি এসে আমাকে বললেন যে তার মেয়ের জন্ম তারিখটা পাল্টায় দিতে হবে। যে সমস্যাগুলো না আমাদের কিন্তু মাঠ পর্যায়ে সবারই ঘটে। তা আমি সব শুনে টেনে বললাম কি, যে আপনার মেয়ের কি বিয়ে দেবেন? বললো না না, বিয়ে দেওয়ার ব্যাপার না, তাহলে আপনি ক্লাস 9-এর যে রেজিস্ট্রেশনটা সেটা চেঞ্জ করে আনেন। বলুন ওটা চেঞ্জ করা যাবে, ওটা ঠিক থাকবে। 9-এর রেজিস্ট্রেশনটা ঠিক থাকবে, কিন্তু জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা
এটা 1 বছর বয়স বাড়ায় দিতে হবে। ও আচ্ছা, 1 বছর বয়স বাড়ালে মেয়ের বয়স 18 হয়ে যায়, তাই না? বললো হ্যাঁ, মেয়ের বয়স 18 হলে তো বিয়ে দিতে পারবেন। বললো না, বিয়ের প্রসঙ্গ তো না। আমি যে না, কোনোভাবেই আপনার মেয়ের বয়স বাড়ানো যাবে না। তারপরে তিনি এত মোটা যে আমার অফিসের চেয়ারে আঁটেন না, তিনি দাঁড়াই আছেন আর কি। শেষে তিনি আমাকে তো রীতিমতো ভয় দেখানো শুরু করলেন, এবং তিনি সারা বাংলাদেশ যাকে চেনে এরকম একটা তার জেলা শহরের নাম করা লোক, হ্যাঁ, যাকে তার মেয়রও তটস্থ থাকেন যার নামে, সেই নাম নিয়ে আমাকে বললেন যে তাকে পাঠায় দেব। দেন, পাঠায়। আমার সৌভাগ্য যে তার সাথে আমার দেখা হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে চললাম, যান, আমার সৌভাগ্য। প্রধানমন্ত্রী আমাকে যদি এটা নিয়ে তলব করেন, আমি কথা বলার সুযোগ পাব। এখন মুশকিলটা হচ্ছে কি, আমি হয়তো তাকে এড়ালাম, তার ওই স্বাস্থ্য দেখে, তার যে লোকের কথা বলতেছিল সেই হুমকি দেখেও আমি এটাকে পাত্তা দিইনি। কিন্তু এই পাত্তাটা অন্য জায়গায় দেওয়ার কথা, দিলে পারে আরেকজন বলবে কি, আপনি তো জন্ম তারিখ চেঞ্জ করবেন না সচরাচর, আপনি তখন হবে এটা পয়সা দিলেই হয়, এটা পয়সা দিলেই হয়। এই যে একটা ধারণা, এই ধারণাটা আমাদের অনেকের মধ্যে তৈরি হয়েছে। আমি কিন্তু বলছি না যে এটা হয় না, তা না, এটা হয়। যেমন আপনি যদি বলেন, আমি নিজে একটা জায়গায় খুব একটা মজার অভিজ্ঞতা আমার, আমি রিটায়ারমেন্টের পরে জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে, আমার একটা প্রপার্টি আমার স্ত্রীর নামে ছিল। আমার স্ত্রী মৃত্যুবরণ করার ফলে এটা ওয়ারিশ অনুযায়ী আমার ভাগিদার হলেন। তা আমার যে মানে মেয়েদের যে মামা খালারা, তারা বললেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মেয়েদের নামে নিয়ে নেন, আমি এটাই করে দিচ্ছি। ভালো কথা, তারাও সব রেডি। দেশের বাইরে থাকেন একাধিকজন, তারা দেশে আসলেন। দেশে আসার পরে তখন দেখা গেল কি যে এটা অনেক দৌড়াদৌড়ি করে, এটা সরকারি একটা সম্পত্তি, তারা আবার দলিল করে দিল। এখন এই দলিল করে দেওয়ার পরে আমার সবাই মিলে এখন আমার 2 মেয়েকে আবার দলিল করে দেব। এখন সাব রেজিস্ট্রার বললেন যে এটা সম্ভব হবে না। কেন? কেন? ওই যে দুর্নীতিটা কেন হয়, বললো যে এটা কারণটা হচ্ছে যে আপনাকে এটা এখন ইয়ে করতে হবে, এই মিউটেশন করতে হবে। আপনাকে যে সরকার যে আপনাকে দিল, দেওয়ার পর আপনাকে মিউটেশন করতে হবে। এই মিউটেশনটা যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে পরে আপনারা ট্রান্সফার করতে পারবেন না। তাহলে এখন আমি দেখলাম যে মিউটেশন করতে যে সময়টা লাগবে, ততদিনে আমার যারা আসছেন দেশে, তারা দেশে থাকবেন না, এবং এটা আর ইহজন্মে এটা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। তখন কি আপনার মনে এসেছে যে টাকা দিলে হয়তো একটু তাড়াতাড়ি হবে? এখন সরকারি যে অফিসের লোক, তিনি আমাকে বললেন যে স্যার দেখেন, এইটার কিছু করার নেই, একটা অ্যামাউন্ট তিনি বললেন যে এটা দিতে হবে, এবং অ্যামাউন্টটা বেশ যথেষ্ট বড় অ্যামাউন্ট। এখন কেন হচ্ছে, এটা কিন্তু আইনগত কারণটা, যে আইনের এই যে ফ্যাকড়াটা রয়ে গেছে, ওটা মিউটেশন না করলে এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন, আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। ওনারা আর ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু এই বিধানটা যদি টাকা দিলে মিউটেশন হয়ে যাচ্ছে, আর টাকা না দিলে হচ্ছে, এটা মজা। আমি যখন টাকা দিলাম তখন কিন্তু ট্রান্সফার হয় না, মিউটেশন তো হয়নি। মিউটেশন তো পরে করলাম আমি তো দলিল করে আমার মেয়েদের নামে পরে আমি মিউটেশনটা করেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আইনের ওই বিধানটা আপনি এটা কিন্তু ইগনোর করা যায়, এটা করা সম্ভব। কিন্তু যেহেতু আইনে লেখা আছে, যারা যেখানে করাপশনটা করেন, আমি বলছি না যে লোকজন করাপশন করে না, করাপশন যারা যা করেন তারা কিন্তু রীতিমতো একেবারে, এবং এটা আপনি খেয়াল রাখবেন, যারা করাপশন করে তারা ভালো আইন জানে, তারা কিন্তু শ্যালো আইন জেনে করাপশন করে, ফাঁকফোকর জানে না, আইন জানে। এবং যে ভদ্রলোক বললেন যে এটা মিউটেশন ছাড়া হবে না, কারণ তিনি এটা খুব ভালো করে জানেন। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে এখান থেকে এটা নিয়ে যে আপনি একজন ভুক্তভোগীও বটে, মানে আপনি আসামির কাঠগড়াতেও দাঁড়াবেন নিশ্চয়ই সরকারি কর্মকর্তা হিসেবে, আবার ভুক্তভোগীও আপনি আছেন, অন্য কাউকে দিয়েছেন। আমি আবু সাইদ খান আপনার কাছে জানতে চাই একটুখানি, মানে কেন আসলে দিনের পর দিন এটা একটা অলিখিত নিয়ম হয়ে গেছে নানা জায়গায়, এবং বলা হয় যে একেবারে দারোয়ান থেকে শুরু করে, মানে বসের রুমে ঢুকতে পারবে কিনা সেই ঘুষ থেকে শুরু করে ওপর পর্যন্ত এটা মাঝে মাঝে সিরিয়ালি এটা ফ্লো করে।
সো এইটা কেন আসলে বাংলাদেশে হয়, কোন কোন জায়গায় আসলে আমাদের সমস্যা, এক কথায় সোজা বলতে গেলে কারণগুলো কি কি? প্রথমত হচ্ছে ঘুষ ছাড়া কাজ হয় না তা না, হয়, কিন্তু অফকোর্স 32% বাইরে যা আছে বাইরে যা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ঘুষ দিতে হয় এবং সেই ক্ষেত্রে আইনগত জটিলতার বিষয়টা রয়েছে। সাইফুল সাহেব যেটা বললেন যে আইনগত জটিলতার কারণে তো অনেক সময় ঘুরতে হয়, তো মানুষ তখন ওই ঘোরাটা পছন্দ করে না, তাকে ঘুষ দিতে হয়। আর একটা হচ্ছে তাদেরকে ঘোরাতেও পছন্দ করে, যারা ঘুষ নিতে চায় তারা চায় যে মানুষদেরকে কিভাবে ঘোরানো যায়, কিভাবে কাজটাকে আটকে রাখা যায়, ফাইল আটকিয়ে ঘুষ নেওয়া, এটা একটা প্রবণতা। ফাইলের দড়ি খোলে না, দড়ি সহজেই খোলে না। তো এই ব্যাপারগুলো তো রয়ে গেছে, যে কারণে দিনকে দিন এইভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং মানুষের একটা ধারণা, একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে ঘুষ ছাড়া বোধহয় হবে না। তো যে কারণে যেখানে ঘুষ ছাড়া হতে পারে সেখানেও সে এইটা করে না, মানে এই ব্যাপারটা চেষ্টা করে না, বরং ঘুষ দেওয়াটাই মনে করে যে এটা স্বাচ্ছন্দ্যে কাজ হয়ে যাবে, ঝামেলা হবে না, ঝামেলা পোহাতে হবে না। যেমন ধরুন যে তাকে যদি 3 বার ঘোরানো হয়, 4 বার ঘোরানো হয়, তো তখন কি হয়, আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। যেমন আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, তখন তার আমার পরিচিতি ছিল না, তো তখন তার যে দেনা পাওনার টাকাটা, তো এই টাকাটা পাওয়ার জন্য তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঘুষ ছাড়া এটা পাওয়া যায় কিনা। তখন আমি বারবার ঘুরতাম, ঘুরতে ঘুরতে সেটা করা সম্ভব হয়েছে, কিন্তু বারবার তো কেউ ঘুরতে চাইবে না, তো ঘুষ দেবে, তো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে সেটা সেই সময় সম্ভব হয়েছিল। তো এই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে যে দুটো জিনিস, একটা হলো ঘুষ দেওয়াটা যে একটা অপরাধ বোধ, এই বোধটাও কিন্তু কাজ করতে হবে, যে আমি ঘুষ যিনি নিচ্ছেন তিনি তো অপরাধ করছেন, আমি দিচ্ছি আমিও তো অপরাধী। তো এই অপরাধ বোধটা কিন্তু আমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেক মানুষ আছে যারা আসলে টাকা নিয়ে ঘোরে, যাতে সে বলতে পারে তোমাকে টাকা দিছি, তুমি আমার এটা তাড়াতাড়ি করে দাও। তাতে করে অনেক সাধারণ মানুষ আসলে ওই বাধ্যবাধকতায় তৈরি হয়ে যায়। এই অপরাধ বোধটা কিন্তু সবার ভিতরে কাজ করে না। আমাদের এমন একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে টাকা দিতে হবে এবং দেওয়ার মধ্যে যে অপরাধ বোধ কাজ করবে তা করে না। তো যে কারণে ঘুষ দিয়ে তাড়াতাড়ি কাজ করা, এটা আর একটা বলে ঘুষ আর কত, তো অনেক বড় কাজের জন্য ছোট ঘুষ দেওয়ার রয়েছে, যে মানে কোটি টাকার কাজ কিংবা লক্ষ লক্ষ টাকার কাজ, জমির দলিল, তো একটু ঘুষ, যেমন মিষ্টি খাওয়ানো হয় তেমন একটু ঘুষ বেলানো হয়। এই সংস্কৃতিটাও কিন্তু ঘুষ এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এক ধরনের এই মানসিকতা, এক ধরনের অন্তরায়। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কিভাবে বন্ধ করা সম্ভব বললে অনেক ধরনের কথা আসবে, তবে আমার প্রশ্ন হচ্ছে একটা অফিসের সর্বোচ্চ কর্মকর্তা যদি ইচ্ছে করেন তাহলে কি এটা বন্ধ করা সম্ভব, নাকি এটা আসলে মানে রন্ধ্রে রন্ধ্রে জড়িত? যেমন আমি যদি বলি যে সরকার যদি একেবারে সৎভাবে চায়, যেমন 5ই আগস্টের পরে আমরা একটা স্লোগান শুনেছিলাম যে ঘুষ চাইলেই তাকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারুন অথবা ছবি তুলে আপনি ছড়িয়ে দিন, কিন্তু আমাদের যে রিপোর্ট সেটা বলে যে ঘুষের যে রয়েছে, আমাদের জরিপ রয়েছে, সেখানকার অর্ধেক আওয়ামী লীগের আমলে হয়েছে এবং অর্ধেক আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে। সো এই সরকার তো আমরা বিশ্বাস করতে চাই যে যথেষ্ট আন্তরিক ছিল এবং পরিবর্তনের জন্য সবার একটা আকাঙ্ক্ষা ছিল, তারপরেও বন্ধ করা যায়নি, এটা আসলে কেন মনে করেন? এটা আসলে দেখেন, আমি ভদ্রলোকের নাম বলছি না, তিনি এই মুহূর্তে কন্ট্রাক্টে পুলিশে একটা বড় পদে আছেন। আমরা যখন গত শতকে, আমি মাঠ পর্যায়ে যখন আমি এডিসি ছিলাম, তিনি সেখানে এসপি ছিলেন। প্রচণ্ড কর্মঠ একজন ব্যক্তি, এবং সেই ভদ্রলোক, ওটা ছোট একটা জেলা, অল্প কয়েকটা থানা, সেখানে রাতে কোনো কারণে যদি ফোন করার দরকার হয়েছে, ফোন করলে পারে শুনবো, তখন তো মোবাইল ফোনের যুগ না, শুনবো যে তিনি বাইরে আছেন। এবং তিনি যতদিন ওই জেলায় চাকরি করেছেন, ওই জেলার কেউ বলতে পারবে না যে কোনো ওখানে কেউ ঘুষ খায়। মানে নর্মালি পুলিশদের নামে একটা দুর্নাম আছে, তো একটু সবাই বলতে ভালোবাসে, কিন্তু ওই জেলায় তখন প্রত্যেকটা পুলিশ সাধু। উনি যতদিন ওখানে এসপি, উনি বদলি হলেন পাশের অন্য এক জেলায় বদলি হলেন। উনি যে জেলায় বদলি হলেন সেই জেলায় পোর্ট আছে। তখনকার দৈনিক সংবাদে সংবাদ বেরোলে, আপনি এখনো খবরের কাগজ খুঁজলে পাবেন, এক ওসি মাইকিং করাচ্ছেন, অমুক
এসপি হিসেবে আসতেছেন, আপনাদের যা আছে সামলায় রাখেন, আমরা কিছু করতে পারবো না আপনাদের জন্য। ওপেন মাইকিং হয়েছে, এটা সংবাদে ছাপা হয়েছে, দৈনিক সংবাদে তখনকার। ওই এসপিকে কি পুরস্কৃত করা হয়েছিল? আমার এটা খুব জানা নেই। উনি তিরস্কৃত হয়ে চাকরি চলে গেছিল, এবার কন্ট্রাক্টে এখন ভালো বড় পদে আছে। এখন সেই ভদ্রলোক যেদিন বদলি হয়ে চলে গেলেন ওই জেলা থেকে, তখন লোকে এসে বলে, স্যার উনিও চলে গেছে রাত দিকে, এখন পুলিশটা ঘুষ খায়, আগে পুলিশ ঘুষ খেত না। তার মানে কি, একজন ব্যক্তি ইচ্ছা মানে যদি বস যদি ঠিক থাকেন হয়, তো বস ঠিক থাকলেও যে নিচের দিকে অনেক সময় ঘটে না তা না, কিন্তু উনি এমনই কঠিন একজন লোক ছিলেন তো বলেন, কারণ তিনি জীবিত এবং তিনি আল্লাহ দিলে পারে তিনি আরো ভালো পজিশনে আসুক। তিনি যেভাবে ওখানে ছিলেন এবং খুবই একদম সহজ সরল মানুষ, তাকে দেখলে কেউ মনে করবে না যে কেউ শরীর স্বাস্থ্য যেমন না, একটু আগে যে গল্প বললাম যে মোটা, তাও না, একদম খুব সাধারণ একজন মানুষ, কিন্তু সাংঘাতিক ভালো মানুষ। তিনি পেরেছিলেন এবং তিনি যে পাশের যে জেলায় গেলেন, সেটা বড় সড়ো জেলা, সেই জেলায় যাওয়ার পরে তখন দেখা গেল কি সরকার তাকে বাধ্য হয়ে করলো কি বিদেশি মিশনে পাঠিয়ে দিল, যে অন্তত মিশনে যাক, সে নিজের মতো এক্সাম্পল যে আসলে সরকার বা সর্বোচ্চ কর্তৃপক্ষ যদি সদিচ্ছা না থাকে তাহলে তো বন্ধ করা সম্ভব না। আচ্ছা, আরেকটা গল্প বলি বাবু, সেটা হচ্ছে জেনারেল এরশাদের মার্শাল হলো, আমি ট্রেনে আমি সেদিন ট্রাভেল করতেছি, একই স্টেশনে যাই দেখলাম যে আমি একটা দূরবর্তী স্টেশনে যাবো, তার পাশে আর কি, এটা জেলা না কিন্তু বেশ বড় সড়ো একটা শহর, একটা স্টেশন। সেখান থেকে লোকজন সব মাল সামানা নিয়ে ট্রেনে উঠলো আর কি, যে ব্যবসায়ীরা, ছোট ছোট ব্যবসায়ী আর কি, ক্ষুদ্র ব্যবসায়ীরা। তো বললো কি ঘুষের রেট বেড়ে গেছে। বললো কি, কয় আগে 1 টাকা দিতে হয়েছে, এখন 2 টাকা দেওয়া লাগলো, এখন নাকি রিস্ক বেড়ে গেছে, মার্শাল হয়েছে। তো তার মানে কি, আপনি মার্শাল হয়েছে লোকে ভয়ের চোটে কোথায় ইয়ানবসি করবে তা না, 1 টাকা ঘুষ ছিল সেটা 2 টাকা হয়ে গেছে। তার মানে আপনি যখন কঠিন করবেন আইন, কঠিন করলে এক ধরনের লোক তখন সেটা ফায়দা লোক। তাহলে সমাধান কোথায়? সমাধান হচ্ছে, এখন এটাকে আপনি বলেন ওই জায়গায় সমাধানটা কোথায়? সমাধানটা কোথায়? সমাধান হ্যাঁ আছে, সমাধান আছে। এখন আমি ট্রেনে মাল নিয়ে যাচ্ছে, সে আপনাকে ন্যায় তো কঠিন হতে হবে যে আপনি কেউ যেতে হবে। আপনি এখন যেমন রেলওয়ে নিয়ে আপনার প্রচুরই আছে, রেলে আপনি হচ্ছে বিনা টিকিটের লোকে যাচ্ছে, টাকা দিয়ে করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। আপনি প্রপারলি আপনি যদি চেক করেন যে আপনি টাকা দিয়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন, সিনিয়র অফিসার এসে ধরলো, ধরে দেখলো যে আপনি আমি অমুককে টাকা দিচ্ছি, কিচ্ছু যে আসলে আপনি জরিমানা দেবেন। এটা যদি করতে পারে তাহলে তখন লোকে দেখবে যে খামাক্কা করে পয়সা দিয়ে লাভ নেই, আমাকে ন্যায়সঙ্গতভাবে চলতে হবে, সে ন্যায়সঙ্গতভাবে চলছে, টিকিট কাটবে সে। কিন্তু এখন যদি দেখে যে এই জিনিসটা নাই, মানে মোট কথা কি আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে নিচের দিকের যে লোক সে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না, তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা সেটাকে নিয়ামক হয়, কিন্তু উপরের যিনি তাকে এটা এনশিওর করতে হবে যে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করলাম। এই উপরের জন নিয়ন্ত্রণের কথা নিয়েও আমরা আসবো। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সাইদ স্যার, আপনার কাছে একটুখানি জানতে চাই, অনেক মানুষ তো আসলে প্রফেশনালি এইটার সাথে জড়িত থাকেন, যাদেরকে আমরা দালাল বলি বিভিন্ন জায়গায়। সো জমি জমা রেজিস্ট্রি করা থেকে শুরু করে পাসপোর্ট অফিস বলেন, ট্রেনের টিকিট বলেন, সব জায়গায় তারা রয়েছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের উপস্থিতি সবাই জানে, মানে তারা সামনেই ঘোরাফেরা করছেন, ওনাদের মানে পুলিশের সাথেও হয়তো তাদের যোগাযোগ আছে, অনেক সময় দেখা যায় বা যারা কর্মকর্তা রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সাথে যোগ সাদৃশ্য রয়েছে, তারা হয়তো একটা পার্সেন্টেজ দেন। এই উদাহরণও তো আছে আমাদের নানা জায়গায়। আমি হয়তো এখন মানে সবগুলো হয়তো উপাত্ত সহ আনতে পারছি না, বাট ইটস ভেরি নর্মাল সিনারিও আমাদের চারপাশে যা আছে। এইটার সাথে আসলে আমরা কেন এটাকে বন্ধ করি না, বা এটা কিভাবে আসলে কন্ট্রোল করা পসিবল? এই লোকগুলো হচ্ছে ঘুষ ব্যবস্থাপনার অংশ। তারা নিজেরা যারা ঘুষ নেন তো তাদের সহযোগী দরকার হয়, তো এই সহযোগী তো এই ধরনের সহযোগীরা রয়ে গেছে
এবং এইদের সঙ্গে যারা এই ধরনের কাজ করে, দালালি করে, তাদেরও কিন্তু একটা পরিচয় আছে, তাদের কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে, যে সহজে সবাই দালালি করতে পারে না এবং দালালদেরও প্রোটেকশন আছে, এবং পলিটিক্স হচ্ছে প্রোটেকশন। তো এই জন্য যে এটা ঠিক যে উপরের কর্মকর্তা যদি সৎ হয়, নিচের কর্মকর্তারা অনেক ক্ষেত্রে সৎ হতে বাধ্য হয়, তো ঘুষটা অনেকটা কমে যায়। আর একটা হচ্ছে যে ঘুষটাকে নিয়ন্ত্রণ করতে হলে সেখানে রাজনৈতিক সদিচ্ছাটা গুরুত্বপূর্ণ। যেখানে রাজনীতি ঠিক না, সেখানে সমাজে কোনো কিছু ঠিক হয় না, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। এই জন্য রাজনৈতিক নেতৃত্বটা কিন্তু সমাজের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য রাজনৈতিক নেতৃত্বের যখন সদিচ্ছা থাকে, তখন তার প্রতিফলন কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঘটে, এবং ঘুষের ক্ষেত্রে, অফিস আদালতে, সব জায়গায় ঘটে। তো আমাদের দেশে প্রবলেমটা হয়ে গেছে কি, আমরা কখনো রাজনীতি ঠিক করতে পারিনি। তো রাজনীতি অসৎ, রাজনীতিতে অসৎ লোকেরা আছে, তো রাজনীতিতে অনিয়ম আছে, দুর্নীতি আছে, তো সেখানে অফিস আদালতে এটা তো ঠিক হবে এমনটা আশা করা যায় না। আর একটা হচ্ছে যে আমাদের অফিসের সিস্টেমটা হচ্ছে একটা কলোনিয়াল অবস্থায় যে সিস্টেমটা ছিল সেটা চালু হয়েছে। স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি না। আমরা একটা কলোনিয়াল সিস্টেমে যে ধরনের রাষ্ট্র ছিল সেই ধরনের রাষ্ট্র করেছি। একটা জটিল নিয়ম কানুন, উনি আরও ভালো বলতে পারবেন, অনেক জটিল নিয়ম কানুন রয়েছে যেগুলো দরকার ছিল না। আরেকটা প্রশ্ন হয়তো আমি সাইফুল স্যারের কাছে জানতে চাইবো, যে অনেকেই বলেন যে ঘুষ আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এবং এটাকে চাইলেই আসলে কাটছাট করা যাবে না, আপনারও কি তাই মনে হয়? না, তা মনে হয় না। আমি একটু আগে যে ভদ্রলোকের কথা বললাম, তিনি যেমন পেরেছিলেন, অনেকেই পারেন একেবারে, যে ধরেন আমরা যেটা, আর তবে একটা জিনিস কি বাবু, সেটা হলো যে আমার মনে হয় যে হ্যাঁ, ইদানিং বোধহয় এটা সংস্কৃতির অংশ হয়ে আসতেছে। যেটা আমাদের ছোটবেলায় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে অমুকের বাবা ঘুষ খায়, তার সাথে আমরা খেলি না। এখনকার অবস্থা হচ্ছে অমুকের বাবা ঘুষ খায়, তার বাড়িতে বেড়াতে যাই, কারণ সেখানে গেলে ভালো খাবার দাবার পাওয়া যায় এবং হি ইজ পাওয়ারফুল, চাইলেই কিছু করতে হ্যাঁ। পারবে। কিন্তু একটা সময় গেছে তখন যে ওর সাথে মেশা যাবেন, ওর বাবা ঘুষ খায়, অমুক বাড়ির মেয়ে বিয়ে করাবো না, ঘুষ খায়। এখন কিন্তু সেই জিনিসগুলো আমাদের এখন মূল্যবোধটা খারাপ হয়ে যায়, মানে আমরা মানসিকভাবে আমাদের সামগ্রিক মূল্যবোধটাও খারাপ হচ্ছে। আমরা ঘুষ দেওয়ার জন্য কিন্তু একদল লোক রেডি থাকে। এবং একটা জিনিস কি, যে ঘুষের ব্যাপারে যে জিনিসটা সবসময় সরকারি চাকরির জন্য যেটা হয়, আমরা এখন তো জুডিশিয়ারি সেপারেশন হয়ে গেছে। আমরা তো একসময় চাকরি শুরু করেছিলাম ম্যাজিস্ট্রেট হিসাবে, তা আমাদেরকে যেমন জাহির করতে হতো, যে জাহির করতে হতো কিভাবে, যে আমাদের ট্রেনিংয়ের সময় একটা জিনিস তখন বলা হলো যে ম্যাজিস্ট্রেটকে কিন্তু খুব সহজে বিক্রি করা যায়। তা আমরা তো একদম চাকরি শুরু করেই ম্যাজিস্ট্রেট, উপজেলা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কি করবে, মনে করেন একটা মামলা, আসামিকে ধরে নিয়ে আসলো, তাকে হয় জামিন দেবে না হাজত দেবে, দুটার একটা, মাঝামাঝি তো কোনো উপায় নেই। তাহলে যে দালালি বলেন আর যাই বলেন, দেখা গেল যে ম্যাজিস্ট্রেটকে আপনার হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমারে তুমি কিছু দাও, আমি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করবো না, কথাবার্তা বলবো, ম্যাজিস্ট্রেট একটা জামিন দিয়ে দেবে। আরেকজনকে হয়তো ম্যাজিস্ট্রেট জামিন দেবে না, তো দুই পক্ষেই আছে। দেখা গেল ম্যাজিস্ট্রেট হয় জামিন দেবে, না দিল না, একজনের কথা রাখছে, একজনের কথা রাখেনি। স্যার, আপনাকে দিয়ে শেষ করব আমি, যে একেবারে শিশুবেলা থেকেই নিশ্চয়ই এই নৈতিকতাটুকু আমাদের ঢোকাতে হবে মানুষের মনে। শুধুমাত্র চাকরির ট্রেনিংয়ে নিশ্চয়ই বললেই তার মধ্যে যে সততা কিংবা নিষ্ঠা, নৈতিকতা, দায়বদ্ধতা সেগুলো চলে আসবে না। কি বলবেন আপনি শেষে? আচ্ছা, এখানে হ্যাঁ নৈতিকতার বিষয় আছে, তবে আমি যেটা মনে করি যে এখানে রাজনীতি ঠিক হতে হবে, আইনের শাসন নিশ্চিত হতে হবে। নৈতিকতা আপনা আপনি হয় না, ওয়াজ নসিহত করে হয় না। তারপরে পারিবারিক শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা, এই শিক্ষার মধ্য দিয়ে এক ধরনের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা তো জরুরি। কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের পারিবারিক জীবনে সেটা গড়ে তুলতে পারছি না। কেননা আমরা আমাদের সন্তানদেরকে শেখাচ্ছি না যে যারা ঘুষ খায় কিংবা অন্যায়ভাবে যারা অর্থ উপার্জন করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করা, সেই ঘৃণার সংস্কৃতিটা কিন্তু নেই। এবং সেখানে যে ভালো মানুষ, সমাজে ভালো মানুষগুলো কিন্তু সে তার পরিবারের ভিতর, সমাজে সে কিন্তু কোণঠাসা। এবং ভালো মানুষকে অনেকে করুণার চোখে দেখে, এটা করুণার চোখে দেখে যে এ ভালো মানুষ জীবনে কিছুই করতে পারলো না, এত বড় চাকরি করলো, বাড়িও করতে পারলো না, গাড়িও করতে পারলো না।
তো এই ধরনের মানসিকতা থেকেও উত্তরণটা দরকার। এই জন্য দরকার হচ্ছে যেমনই করে আইনের শাসন দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার, তেমনই করে একটা সাংস্কৃতিক পরিবর্তন দরকার। একটা সাংস্কৃতিক শিক্ষার যে ব্যবস্থা, হ্যাঁ, শিক্ষা সহ সামগ্রিক ক্ষেত্রে পরিবার, শিক্ষা, সব ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে একটা জাগরণ দরকার, একটা সাংস্কৃতিক জাগরণ দরকার। এই জাগরণ ছাড়া না হলে আমরা যে গর্তে যাচ্ছি সেখান থেকে সহজে আমাদের উত্তরণটা ঘটবে না। অতএব সেই ক্ষেত্রে আইন, সচেতনতা, শিক্ষা সবকিছু সমন্বয়ের মধ্য দিয়েই একটা পরিবর্তন আসতে পারে। আরেকটা প্রশ্ন আমার, যে কোনো একজন বলতে পারেন যে সরকারি চাকরিতে ঢোকার আগে কি এই ধরনের কোনো শপথ বা ট্রেনিং এর ভেতর দিয়ে নেওয়া হয় মনস্তাত্ত্বিক, যে তিনি আসলে তার দায়িত্ব করার জন্য দায়বদ্ধ এবং সেবা দেওয়ার জন্য তিনি রাষ্ট্র থেকে, জনগণ থেকে টাকা পাচ্ছেন, এরকম কিছু বলা হয়? শপথ না হলে যে ট্রেনিংগুলো হয়, ট্রেনিংগুলো না আসলে নৈতিকতাই শেখানো হয়। এবং তখন এটা চাকরিতে ঢোকার সময় প্রত্যেকেই তখন জানে যে আমি ন্যায়ত চাকরি করব, আইনসঙ্গতভাবে চাকরি করব, এটা জেনেই কিন্তু চাকরিতে যখন সব সরকারি চাকরিতে হয়, সব সরকারি চাকরিতে অল্প সবাই, কিন্তু যেখানে সে টাকা দিয়ে চাকরি হয় সেখানে কি হবে? না, টাকা দিয়ে চাকরি হয় এই জায়গাটা কিন্তু আমার একটু আপত্তি আছে, যে যারা চাকরি পায় না তারাই বলে যে টাকা দেয়নি বলে চাকরি হয়নি। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে যেমন আমি একটা প্রশ্ন কেনার উদাহরণ তো আমাদের এখানে আছে, প্রশ্ন কেনার উদাহরণ হ্যাঁ রয়েছে, কিন্তু এই প্রশ্ন কিনে কি সবাই পাস করেছে? শুনেন সাইফুল সাহেব, এমন আছে যে পুলিশের এটা সিপাহীর জন্য 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিতে হয়, এগুলো ওপেন সিক্রেট। প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য এখন একটু সিস্টেম হয়ে গেছে, এবং রাজনৈতিক নেতারাই করেছেন এগুলো। এবং যে জায়গায় ভাইবা হয়তো কিছু সংখ্যক মানুষ নিচ্ছেন ছোটখাটো সরকারি চাকরিতে, সেখানে ঘুষ খাওয়া তো ভেরি অ্যাভেলেবল, সব জায়গায় আসলে জড়িত আছে। এবং আমরা যেটি বলছিলাম যে সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া এটা আসলে কখনো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এমন একটি বিষয় আজকে ছিল আসলে খুব স্পেসিফিক্যালি মুক্তি বা উত্তরণের উপায় বের করা হয়তো কঠিন, বা নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া সম্ভব নয়। তবে আলটিমেটলি আমাদের অ্যাড্রেস করতে হবে যে এটা আমাদের জন্য একটা সমস্যা, এবং এই সমস্যা আসলে আরও অনেক বড় সমস্যার জন্ম দেয়। তাই চলুন আমরা সকলে মিলে আমাদের দেশটাকে যদি সুন্দর করতে চাই, নিজের দায়িত্ব এবং অন্যকে দায়বদ্ধ করার যে সংস্কৃতি, সেটা আমরা গড়ে তুলি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, সঙ্গে ছিলেন বলে। আবার দেখা হবে, আবার কথা হবে।